বছর ঘুরে আবারও এলো ভাষার মাস ফেব্রুয়ারি। অধিকার রক্ষার লড়াই আর দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে এখনও প্রেরণা যোগায় 1952। চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি। সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের নীতিতে মিলছে ইতিবাচক সাড়া। যে যাদের সাথে যে রিলেশনশিপের প্রয়োজন সেই রিলেশনশিপটা আমরা মেনটেন করি। গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে বিশ্লেষকরা। অতিমাত্রায় সংকুচিত না করে ভারসাম্য রক্ষার পরামর্শ। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। কাজে এখানেও আপনারা খেয়াল রাখতে হবে। জান্নাতে সহজে প্রবেশ করো, কতগুলি আমল করলে সহজে জান্নাতে প্রবেশ করা যায়। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ফজরের পর থেকেই আমবয়ানে ইমান আকিদা নিয়ে আলোচনা, কাল আখেরি মোনাজাত। টিসিবি ট্রাক সেল বন্ধে বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত। বাজেট কাটছাট করেও মিলছে না হিসাব। রমজানের প্রস্তুতির জন্য কয়েকদিনের বিরতি বলছে সংস্থাটি। পারিবারিক কলহের জেরে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে শিশু হত্যার অভিযোগ। মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে বাবার মামলা। ফেনীর মহিপালে 6 লেন ফ্লাইওভার ব্যবহারে বাস চালকদের অনীহা। পুরনো সড়কে বসেছে অবৈধ কাউন্টার, চলছে চাঁদাবাজিও, যানজটে ভোগান্তি। তো কষ্ট করি ফ্লাইওভারটা তৈরি করছি, কিন্তু ফ্লাইওভার দিয়ে না যাইয়া এগুলা ওই সাদাবাজি করার জন্য নেশারি গাড়িগুলা নিয়ে আসে তারা। দূরপাল্লা থেকে বিভিন্ন ধরনের গাড়িগুলা নিচ দিয়ে চলাচলের কারণে আমাদের ফেনী অভ্যন্তরীণ যে গাড়িগুলা এগুলা সব যানজট লেগে থাকে। নেত্রকোনায় হাওর রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম, ধীর গতির অভিযোগ। আগাম বন্যায় ফসলহানির সংখ্যায় কৃষক। নির্ধারিত সময় কাজ শেষ হবে, আশ্বাস কর্তৃপক্ষের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাঙালির অধিকার রক্ষায় বরাবরই অস্ত্র ছিল ভাষা। কখনো স্লোগান, কখনো পোস্টার, কখনো বুকে লিখে, কখনো বা আবার গ্রাফিতি হয়েছে প্রতিবাদের অস্ত্র। 1952 থেকে 2024 যখনই অধিকার রক্ষার লড়াই হয়েছে, তখনই অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভাষা। ট্রিগার চাপা বুলেট প্রাণ নিতে পারলেও প্রতিবাদের ভাষার কাছে তা বরাবরই হয়েছে মলিন ধূসর। ভাষার মাসের শুরুতেই আহমেদ রেজার প্রতিবেদন। 1952 সাল, তখন পরাধীনতার শৃঙ্খলে থাকা জাতি শুধুমাত্র ভাষার অধিকার রক্ষায় গর্জে ওঠে। 144 ধারা ভঙ্গ করে নিরস্ত্র বাঙালি পথে নামে। সম্বল বলতে দৃপ্ত স্লোগান আর ব্যানার প্লাকার্ডে প্রতিবাদী ভাষা। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। বাঙালির আত্মজাগরণ কিংবা শোষকের বিরুদ্ধে প্রতিবাদ, সব জায়গায় প্রতিবাদী হয়েছে ভাষা। রাষ্ট্রভাষা আন্দোলনেও সেদিনের পোস্টার আর স্লোগানগুলোই হয়েছে প্রেরণার উৎস। 1971 বাংলার স্বাধিকার আন্দোলনের মুহূর্তেও প্রতিবাদের উপকরণ হয়েছে ভাষা। লাল সবুজের জমিনটাকে নিজের করে নিতে মহান মুক্তিযুদ্ধে বুলেটের জবাব বুলেট দিয়ে দিয়েছে বাংলার মানুষ। তবে তার আগে অকুতোভয় বাঙালি স্লোগান আর প্লাকার্ড হাতে অবলীলায় দাঁড়িয়েছে বন্দুকের সামনে। সেখানেও পরাজিত বুলেট। জয়ী বাঙালির বুক পকেটের সাহস, যার উপকরণের নাম ভাষা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নূর হোসেনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বুকে পিঠে দৃপ্ত স্লোগানে অকুতোভয় নূর হোসেন তার প্রতিবাদ জানিয়েছিল ভাষার মাধ্যমেই। বুলেট হয়তো বিদ্ধ করেছে নূর হোসেনকে, কিন্তু তাতে কি জয়ী তো হতে পারেনি। জয় হয়েছে ভাষারই, প্রতিবাদী ভাষার।
2024 36 জুলাইয়ের উপাখ্যান সবারই জানা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তৈরি হয় বাংলাদেশ 2.0। এখানেও বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি ছাত্র জনতা। তবে সব কিছুকে ছাপিয়ে যায় প্রতিবাদের ধরন। স্লোগান, প্লাকার্ডের ইতিহাসের সাথে এবার যুক্ত হয়েছে গ্রাফিতি। এখানেও বিজয় ভাষার, পরাজিত বুলেট। যখনই এসেছে সংকট, যখনই এসেছে সংশয়, তখনই বাঙালি তার অধিকার অর্জন করেছে বাংলা ভাষার মাধ্যমে। 1952 সালের ভাষা আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্লোগানে স্লোগানে উপস্থিত ছিল বাংলা ভাষার। আর তাই তো সবাই বলছেন, বন্দুকের গুলি নয়, বরং বাংলা ভাষার মাধ্যমেই অর্জিত হয় বাঙালির অধিকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। বিস্তারিত জানাতে টঙ্গীর তুরাগতীর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা কেমন চলছে? মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? রাব্বি, নিশ্চয় শুনতে পাচ্ছেন। ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। গতকাল কিন্তু আমরা দেখেছি যে লাখো মুসল্লির ঢল নেমেছে এই টঙ্গীর তুরাগতীরে। আমি আছি ইজতেমার যে ময়দান, সেই মূল ময়দানে, এবং এখানে কিন্তু সকাল থেকে ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। আজকে বয়ান করছে পাকিস্তান থেকে আগত মাওলানা, এবং তার বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেবাশিস, একটু বলতে চাই যে এবার কিন্তু ইজতেমা হচ্ছে তিন ধাপে। এই অর্থেই হচ্ছে যে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অধীনে এখন যে ইজতেমা চলছে সেটি 2 ধাপে হবে, এবং আগামীকাল প্রথম ধাপের আখেরি মোনাজাত, এর পরের দিন 3 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আরেকটি আখেরি মোনাজাত হবে, এবং এরপরে লম্বা একটি বিরতি আছে। আমরা একটু বলতে চাই যে এই যে প্রথম ধাপের ইজতেমায় 41 জেলা এবং ঢাকার একাংশের মুসল্লিরা এখানে এসেছেন, এবং ধর্মপ্রাণ মুসল্লিরা যে বিষয়টি বলছেন যে এবারে এখানে আসা যাওয়া, থাকা, চলাফেরা, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নামাজ করা, সবকিছুই খুব স্বাচ্ছন্দ্যে করতে পারছেন, কোনো ধরনের কোনো ভোগান্তি নেই। এবং সেই সাথে এবার আবহাওয়া খুব সুন্দর, কোনো ধরনের কোনো ভোগান্তি নেই, এবং মুসল্লিরা কিন্তু এবার বলছেন যে যারা আয়োজনটা খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে বিএনপি। পারস্পরিক সমমর্যাদা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতিতে ইতিবাচক সাড়াও দিচ্ছে গুরুত্বপূর্ণ পড়শিরা। এমন তথ্য নিশ্চিত করে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, কারো সাথে শত্রুতা নয়, এমন বিদেশি নীতিতেই চলার সিদ্ধান্ত তাদের। আরেফিন শাকিলের প্রতিবেদন। 2018 সালের বিতর্কিত নির্বাচনের তথ্য খুব বেশি বহির্বিশ্বের কাছে পৌঁছায়নি, বরং দিনে দিনে বন্ধুহীন হয়ে পড়ে বিএনপি। পাশাপাশি চীন, ভারতের মতো পরাশক্তি দেশগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব দৃশ্যমান হয়, যা অব্যাহত ছিল শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত। যদিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনের 15 বছরে বিএনপির কূটনীতি ব্যাকফুটে থাকলেও চেষ্টার কমতি ছিল না দলটির। এ সময়ের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কূটনীতিক উইং ভেঙে গঠন করা হয়েছিল ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। তারেক রহমানকে প্রধান করে গঠিত সেই কমিটির চমক ছিল 18 জন তরুণ নেতা। তাদের তৎপরতায় 7 জানুয়ারির নির্বাচনের আগে পরে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমাদের চাপে ছিল শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর আলাদা দলে ভাগ হয়ে সেই কমিটির সদস্যরা এখন গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি চীন সফর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় স্বার্থ প্রাধান্য দিয়ে ভারতের সাথে ভঙ্গুর সম্পর্ক জোড়া লাগাতেও কাজ করছে দলটির দায়িত্বপ্রাপ্তরা। স্থায়ী কমিটির বৈঠকেও দলের সিনিয়র নেতারা প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সকল দেশের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কেউ সাথে শত্রুতা থাকবে না,
কেউ আমাদের শত্রুতাও করবে না এবং তারাও আমাদেরকে নানাভাবে ইতিবাচক আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। বিগত 6 মাসে কূটনৈতিক মহলে বিএনপির গুরুত্ব বেড়েছে। মহাসচিবের সাথে শুধু গুলশান কার্যালয়ে অন্তত 20টি দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বিএনপির কূটনীতিক উইংয়ে দায়িত্ব পালনকারী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মূলত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, নির্বাচন পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা বৈঠকে গুরুত্ব পেয়েছে। তাদের একটা জিনিস বারবার জানতে চায়, নির্বাচন কবে হবে। তারা সবাই চায় একটা গণতান্ত্রিক সরকার আসুক এবং তাদের জন্য কাজ করতে সুবিধা গণতান্ত্রিক সরকারের সাথে বাংলাদেশের জনগণের স্বার্থে যাদের সাথে যে রিলেশনশিপের প্রয়োজন সেই রিলেশনশিপটা আমরা মেনটেন করব। দলটির শীর্ষ নেতারা বলছেন, বিদেশ নীতিতে বিএনপি গুরুত্ব দিচ্ছে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার উপর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ হটানো হয়েছে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফেরাতে সবাই আগের মতো যুগপৎ আন্দোলনে একসাথে থাকবে, একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের 2টি শরিক দলের সাথে লিয়াজো কমিটির সাথে বৈঠক হয়। পরে নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাই একমত। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান সহ বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। এর আগে বৈঠক হয় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দারের সঙ্গে। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে করণীয় কী হবে সে বিষয়েও মতামত তুলে ধরেন নেতারা। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে গিয়ে প্রশাসনে নতুন করে ভারসাম্যহীনতা যেন তৈরি না হয় সে বিষয়ে সতর্ক করেছেন সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকার প্রধানের ক্ষমতা অতিমাত্রায় সংকুচিত করা হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাষ্ট্র পরিচালনায়। তবে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অতি ক্ষমতা কমানো উচিত বলে মত তাদের। লাভলি বিথি রিপোর্ট। একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। রাষ্ট্রপতি নিধিরাম সর্দারের ভূমিকা নিয়েও আছে সমালোচনা। ক্ষমতার পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষমতার ভারসাম্য আনতে এরই মধ্যে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য যে কোনো কাজে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে কাজ করতে হয়। এক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। তবে রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী, তাই ক্ষমতা অতিমাত্রায় সংকুচিত করা হলে রাষ্ট্র পরিচালনায় কী প্রভাব পড়তে পারে, এমন প্রশ্নে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ সাবেক সচিব ও আইনজ্ঞদের। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। কাজে এখানেও আপনারা খেয়াল রাখতে হবে, কারণ প্রেসিডেন্ট নিয়োগ দিল, এরপরে তো কাজ করা লাগবে উনার। যেমন 3 বাহিনী প্রধানের নিয়োগের ক্ষেত্রে যদি একবারে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকাই না থাকে তাইলেও রাষ্ট্র ভালো চলার ক্ষেত্রে কিন্তু আশঙ্কা আছে। রাষ্ট্রপতিকে যদি আপনি ওভার এম্পাওয়ার করে রাখেন, উনি যদি বলেন যে আজকে থেকে আমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম করলাম, কিছু করার নাই ওনার হাতে, তাহলে ওনাকে চেক অ্যান্ড ব্যালেন্স আপনি করবেন কীভাবে? সেই প্রস্তাবনাগুলো, সেই মেকানিজমগুলো থাকার দরকার ছিল, যেটা নেই। এই আশঙ্কাটা তো সব ক্ষেত্রেই থাকবে। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তো সংবিধান সংশোধন করার তো আবার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তো থাকবেই। ক্ষমতার ভারসাম্য রক্ষায় বড় চ্যালেঞ্জ আস্থার অভাব। দ্বৈত নেতৃত্বের কারণে প্রশাসনিক জটিলতা ও নীতি নির্ধারণে দীর্ঘসূত্রিতা বেড়ে যেতে পারে, মনে করেন সাবেক সচিব আওয়াল। সরকার যখন প্রথম নির্বাচিত হয়ে আসে তখন কিছুদিন তাদের সদিচ্ছা থাকে, তারা ভালোটা চিন্তা করে, আমি যেটা দেখেছি। কিন্তু এরপরে তারা একটা কোটারির একটা চক্রের খপ্পরে পড়ে। এই চক্রের খপ্পরের মধ্যে আমলারাও থাকে, ব্যবসায়ীরাও থাকে, রাজনৈতিক গ্রুপের একটা লোকও থাকে। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি এইসব প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন, শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের মতো, কারণ শোনারও কিন্তু দরকার আছে। অর্থাৎ শুনে আপনি বিশ্বাস অবিশ্বাস কোনোটা করবেন না।
তবে শক্তিশালী গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতা কমানোর পক্ষে একমত তারা। গণতন্ত্রকে সম্মান করে গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নিতে চায় তাইলে অসুবিধা হবে না, কিন্তু যদি মনে করে যে না ক্ষমতায় গেলে তাল গাছটা আমার কাগজে কলমে যাই লেখা থাকুক তাইলে কিছুই হবে না। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না। কমিশনের এমন সুপারিশকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। বলেন এতে দলীয় অন্তর্কোন্দল বাড়তে পারে। সংসদ নেতা আগে হন, তারপরে সেটাকে পুঁজি করে তিনি প্রধানমন্ত্রী হন, তো এটা সম্ভবত আপনি আলাদা করতে পারবেন না। দলীয় প্রধানটা আলাদা করলে আমি মনে করি এটা ভালো হয়, তাইলে এটা একটা ভারসাম্য হবে। তবে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, সংবিধানের যথাযথ বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরই এর ভবিষ্যৎ নির্ভর করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কন্ট্রাডিকশন তৈরি হয়ে কোনো রকমের ডেডলক তৈরি না করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবি আদায়ে আজ বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। দাবি আদায় না হলে আমরণ অনশনের পাশাপাশি উত্তর সিটি ব্লকেটের ঘোষণা দেন তিতুমিরের শিক্ষার্থীরা। এভাবেই স্লোগান তুলে হল ছেড়ে রাস্তায় নেমে আসেন তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা। যোগ দেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবি আদায়ে কয়েকদিন ধরেই এই আমরণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মূলত সেই আন্দোলনকে আরও বেগবান করতেই মধ্যরাতে সড়কে নামেন নারী শিক্ষার্থীরা। এ সময় তিতুমির কলেজের সামনের সড়কে অবস্থান নেয় বন্ধ হয়ে যায় মহাখালী গুলশান সড়কের যান চলাচল। শিক্ষার্থীরা বলছেন আর নয় আশ্বাস, দাবি আদায় করেই এবার রাজপথ ছাড়বেন তারা। বিভিন্ন মন্ত্রণালয় আমাদের দাবিগুলো উত্থাপন করার পরেও রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না দেওয়ার জন্য আমরা আবারও আমরণ অনশনে ডাক দিয়েছি। সেই প্রেক্ষাপটে আজকে মধ্যরাত পর্যন্ত আমাদের আমরণ অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের দাবি একটাই, তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। তিতুমির বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই আমরণ অনশন চলবে। আমাদের রাষ্ট্রপক্ষের কাছে একটাই দাবি, সেটা হচ্ছে শুধুমাত্র তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দান করা। যদি সেই ক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দেয়, সেই জায়গা থেকে আমাদের যে এই অনশন কর্মসূচি চলমান আছে সেটা চলমান থাকবে। এ সময় দাবি আদায়ে রাতে সংবাদ সম্মেলন করে শনিবার বিকেল পর্যন্ত সময় বেঁধে দেন তারা। এর মধ্যে দাবি আদায় না হলে উত্তর সিটি অবরোধের ঘোষণা দেন তারা। রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়কপথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। তবে ইজতেমার মধ্যে ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে সড়কের এক পাশ ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে শিক্ষার্থীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। টিসিবি ট্রাকসেল বন্ধের পর নাভিশ্বাস অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের। দিনের খোরাক জোগাতে ত্রাহি অবস্থা তাদের। বলছেন ভ্যাট ও শুল্কের চাপে যখন পণ্য বাজার অস্থির, এমন অবস্থায় ট্রাকসেল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। যদিও টিসিবি বলছে অবস্থা সাময়িক, কার্যক্রম আবারও শুরু হবে রমজানে। নিত্যপণ্যের দাম নিয়ে বেজায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজারে পকেটের হিসাব মেলানো কঠিন। ভরসা ছিল টিসিবি ট্রাকসেল, কিন্তু এবার তাও বন্ধ। সংস্থাটির দাবি, রোজার প্রস্তুতিকে সামনে রেখেই কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ট্রাকসেলের নিয়মিত কার্যক্রম না হলেও আমরা
এটা মাঝে মধ্যে সরকারের নির্দেশনা এটা করে থাকি, তো এবারও আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা আসলে অর্থাৎ রমজানের পূর্বে আমাদের ট্রাক সেল করার সম্ভাবনা রয়েছে। এমন খবরে মাথায় হাত নিম্ন ও মধ্যবিত্তের। নানা অনিয়মের জেরে এতদিন ফ্যামিলি কার্ড পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছিল, এখন তা বুঝে পেয়েছেন অনেকে। কিন্তু ট্রাক সেল বন্ধের পর বিপাকে তারা। বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে সামলাবেন জানেন না। দরিদ্রদের জন্য এমন কার্যক্রম সারা বছর চালানোর দাবি তাদের। আমার ঘরে আরো 4-5 জন মনে করেন খাওয়াই আছে, তা আমার তো মনে করেন কষ্ট হয়ে যায়। আগে টিসিবিতে মাল দিতে উঠে রাখে, তাও দিচ্ছে না। 2 দিন ঘুরছি রাস্তাঘাটে আমরা, কিন্তু টাকা আসে না। টিসিবির গাড়ির মাল দিলে আমার লাগে একটু সুবিধা হয়। এখন তো মনে করে বন্ধ করে দিলে আমরা গরিব মানুষ কই থেকে খামু, কেমনে চলবো। একটু কম দামে জিনিস পাইলে সংসারটা একটু টানাটানি একটু কম হইতো। ট্রাক্টরের মালটা চালু হইলে পরে তেল চিনি এর একটু কম দামে পাওয়া যায়, মানুষ বেচার পা খায়। রোজা সামনে রেখে টিসিবির জন্য 10,000 টন মসুর ডাল আমদানি করবে সরকার। পাশাপাশি রমজানে চালও বিক্রি করবে টিসিবি। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। বাড়ল জ্বালানি তেলের দাম। লিটারে 1 টাকা করে বাড়ানো হয়েছে ডিজেল, কেরোসিন ও পেট্রোল এবং অকটেনের দাম। নতুন দাম রাত 12টা থেকেই কার্যকর হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। পেট্রোল 121 টাকা থেকে বাড়িয়ে 122 এবং অকটেন 125 টাকা থেকে বাড়িয়ে 126 টাকা করা হয়েছে। গেল জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। অপরিবর্তিত ছিল পেট্রোল ও অকটেনের দাম। পারিবারিক কলহের জেরে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় আয়না নূর ইসলাম নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শিশুটির মা তাসনিয়া চৌধুরীকে আটক করেছে পুলিশ। তাসনিয়া চৌধুরী আয়না নূর ইসলাম ও 5 মাসের ছেলে সন্তানসহ থাকতেন দক্ষিণ বনশ্রীর একটি বাসায়, আর ব্যবসায়ী স্বামী আতিকুল ইসলাম থাকেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। পুলিশ জানায় বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে 2 সন্তানের চোখে মুখে আঘাত করে মা তাসনিয়া। এতে গুরুতর আহত হয়ে মারা যায় বড় মেয়ে আয়না। এ ঘটনায় তাসমিয়া চৌধুরীর স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। শুক্রবার 9 জেলায় সড়কে ঝরেছে 18 জনের প্রাণ। এর মধ্যে রংপুরে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাশে একটি অটো ভ্যানকে চাপা দেয় দ্রুতগতির বাস। এতে ঘটনাস্থলে ভ্যান যাত্রীসহ একই পরিবারের 3 জন নিহত হয়। কুষ্টিয়া ও ময়মনসিংহে মারা গেছে 2 বন্ধু সহ 4 জন। পুলিশ বলছে সকালের কুয়াশা ও বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা আহত হয় বেশ কয়েকজন। নিহতদের পরিবারে থামছে না আহাজারি। যাত্রী নিয়ে এই সিএনজিটি কুষ্টিয়া থেকে যাচ্ছিল ভেড়ামারায়। রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী সহ 2 যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রংপুরের সাতমাথা এলাকায় ট্রাক বাসের সংঘর্ষ হয়। পরে সেই ট্রাকটি ধাক্কা দেয় পেছনে থাকা মাহিন্দ্রায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার 3 যাত্রী মারা যান। এছাড়া রংপুরের নিশবেদগঞ্জ ও পীরগঞ্জে সড়কে ঝরেছে 2 প্রাণ। উলিপুর থেকে রংপুরে আসার পথে উনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। মারা দিয়েছে, পরে স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী গাড়ি চাপা দিয়ে চলে গেছে। সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাস চাপায় গ্রিস প্রবাসী সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ময়মনসিংহে ঘুরতে বেরিয়ে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর। শহরের জিগাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় আবির ও মেহেদি। পরিবারে বইছে শোকের মাতম। এছাড়া চাঁদপুর, টাঙ্গাইল সহ কয়েকটি স্থানেও সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছেন কয়েকজন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ফেনীর মহিপালে যানজট নিরসনের জন্য নির্মিত 6 লেন ফ্লাইওভার ব্যবহারে উদাসীন বাস চালকরা। নিচ দিয়ে পুরনো সড়কেই চলছে গণপরিবহন, সেখানে অবৈধভাবে বসানো হয়েছে কাউন্টার, চলছে চাঁদা আদায়। এতে ভোগান্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীরা।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এই অংশের চলাচল নির্বিঘ্নে আছে ফ্লাইওভার, তবে তা ব্যবহার করছেন না দূরপাল্লার বাস চালকরা। চলছেন নিচ দিয়েই পুরনো সড়কে, এতে লেগেই থাকছে যানজট, ভোগান্তিতে যাত্রীরা। যে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারটা মূলত দেওয়া হয়েছে এখানে যেন যানজটটা না হয়, কিন্তু আমরা নিত্যদিন দেখতে পাই যে এখানে যানজট লেগেই থাকে। মহিপালে অন্তত 56 থেকে 57টা গাড়ি যেগুলোর লাইসেন্স ফেনী পৌরসভা থেকে ওদেরকে দেওয়া হয়নি, কিন্তু ওনারা এখানে গাড়ি দাঁড় করায় যাত্রী নিচ্ছে। অবশ্যই এখানে কোনো বড় সিন্ডিকেট আছে, না থাকলে তো ওরা এত বড় সুযোগ পায় না। অথচ যানজট নিরসনে শত কোটি টাকা ব্যয়ে 6 লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। বাস চালকদের নির্দেশনা দেয়া আছে ব্যবহারের, তবে তা মানছে না কেউ। উল্টো সেখানে অবৈধভাবে বসানো হয়েছে কাউন্টার, চাঁদা আদায়ও চলছে। তো কষ্ট করি ফ্লাইওভারটা তৈরি করছি, কিন্তু ফ্লাইওভার দিয়ে না যাইয়া এগুলা ওই সাদাবাদি করার জন্য নেশারি গাড়িগুলা নিয়ে আসে তারা। যমুনা টিভির ক্যামেরা দেখেই সটকে পড়েন কাউন্টার মাস্টাররা, অসহায় কাউন্টার ম্যানরা। যদি মনে করেন একটার পিছে একটা চলে আসে, তাহলে মনে করেন হয়তো হালকা জাম লাগলেও এটা মনে করেন আমরা যানজটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ফ্লাইওভারটা ব্যবহার করার না কারণে দূরপাল্লা থেকে বিভিন্ন ধরনের গাড়িগুলা নিচ দিয়ে চলাচলের কারণে আমাদের ফেনী অভ্যন্তরীণ যে গাড়িগুলা এগুলা সব যানজট লেগে থাকে। অবৈধ কাউন্টার উচ্ছেদে অভিযানের আশ্বাস দিলেন ফেনী পৌরসভার প্রশাসক ও বিআরটিএ কর্মকর্তা। আইনি বিষয় হলো যে এটা কখনোই আন্তঃবিভাগীয় কোনো গাড়ি আপনার কোনো একটি জেলার স্থানে থামতে পারবে না। তো এটি অনেক আগে থেকে একটা সিদ্ধান্ত হয়ে আছে যে মহিপাল যে ফ্লাইওভার আছে এইটার ওঠা এবং নামার যে লেন্থটা এইটা দুই পাশেই ক্লিয়ার থাকবে, এখানে কোনো বাস আন্তঃজেলা বাস দাঁড়াবে না। আরটিসির যে মিটিং সেখানে আমরা আবার এইটাকে রিভাইভ করে সেই সিদ্ধান্তগুলো আমরা বাস্তবায়ন করব। মহিপালের যানজট নিরসনের জন্য এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছিল। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো যাত্রী নেওয়ার জন্য ফ্লাইওভারের উপরে না উঠে নিচ দিয়ে চলাচল করছে, যার কারণে মহিপাল প্রতিনিয়ত যানজটের কবলে থাকতে হচ্ছে। এটি থেকে পরিত্রাণ চায় এখানকার বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ইসলামপন্থী দলগুলোকে বিভক্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার বিকেলে চট্টগ্রামের প্যারেড মাঠে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে যোগ দেন তিনি। ইসলামী দলগুলোকে বিভক্তির বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। বলেন 16 বছরের জঞ্জাল 6 মাসে শেষ করা যায় না। উপদেষ্টা জানান এরই মধ্যে হজ ফ্লাইটের টিকিটের দাম কমানো হয়েছে। 2026 সালের মধ্যে পানিপথেও হাজিদের সৌদি আরব পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। মাদারীপুর সদরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 5 জন। শুক্রবার রাতে উপজেলার পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় হাকিম ব্যাপারীর সাথে মিঠু হাওলাদারের দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এরই জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় ঘরবাড়ি। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনায় হাওর রক্ষা বাঁধের সংস্কার কাজে ধীর গতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে আগাম বন্যায় ফসলহানির শঙ্কায় চাষিরা। যদিও প্রশাসন বলছে কাজ কিছুটা দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়েই শেষ করা হবে। নেত্রকোনার 7 উপজেলায় ছোট বড় মিলিয়ে হাওর আছে 134টি। চাষাবাদ হয়েছে বোরো ধান। ফসল রক্ষায় চলছে বাঁধ সংস্কার কাজ। পুরো হাওর অঞ্চলে ডুবন্ত বাঁধ 310 কিলোমিটার, এর মধ্যে 146 কিলোমিটার নেত্রকোনায়। 191টি প্রকল্পের মাধ্যমে চলছে বাঁধের কাজ। তবে কাজের সার্বিক অগ্রগতিতে হতাশ চাষিরা। হাওরের বাঁধগুলো যদি সময় মতো না হয়, আমাদের দেখা যাচ্ছে সময় হাওরের ভিতরে পানি ঢুকে আমাদের ফসলগুলো নষ্ট করে দেয়। একখানে চিকুন হইতেছে, একখানে মোটা হইতেছে, একখানে যে নিচা হে যারা আর নিচা করতেছে। ফেরি বাঁধগুলো যত তাড়াতাড়ি সম্ভব হওয়া উচিত। প্রতি বছরই সময় মতো বাঁধ সংস্কার কিংবা নির্মাণ না করা সহ ওঠে অনিয়মের বিস্তর অভিযোগ। আগাম বন্যায় ঘটে ফসল হানি, ক্ষতির সম্মুখীন হন চাষিরা। এবারও সেই শঙ্কা রয়েই গেছে। হঠাৎ করে দিক দিয়ে পানি দিয়ে আসে পড়লে তো আমরা ফসলে যত টাকা রেন্টিন করছি, রেন্টিন তো আমরা ভাঙতে পারতাম। যদি ফসল আমরা ঠিক মতো না পাই, তাহলে আমাদের পরিবার মনে করেন একদম বেকারি হয়ে যাবে, আমরা কোনো কাজে আসবে না।
প্রশাসনের দাবি বন্যার পানি দেরিতে নামা, শীতসহ নানা কারণে এবার কাজ কিছুটা বিলম্বিত করে 15 ডিসেম্বর শুরু হয়েছে। এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি 40%। নির্ধারিত সময়সীমা 28 ফেব্রুয়ারির মধ্যেই বাকিটা শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা। সিংহভাগ কাজই শেষ হয়ে যাবে, তবে হাওড় থেকে যে দু একটি জায়গায় পানি নিষ্কাশন হতে কিছুটা বিলম্ব হয়েছিল, সেসব জায়গায় কিন্তু আমাদের কয়েকটা দিন পরে কাজ শুরু হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি আমাদের ফসল রক্ষা বা নির্মাণ শেষ হবে, অর্থাৎ ফসল উত্তোলনের আগে কাজটি সমাপ্ত হয়ে যাবে, যাতে ফসল উত্তোলন ভালোভাবে সম্ভব হয় সেজন্য আমরা সচেষ্ট আছি। 134টি হাওরের মধ্যে খালিয়াজুড়িতেই আছে 89টি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। উত্তরে উঠতে শুরু করেছে আলুর ফলন, কিন্তু বাজার দর মন্দায় মলিন কৃষকের মুখ। তাই ভরা মৌসুমেই রপ্তানি বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ফসলের মাঠ ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। দিগন্ত মাঠে সবুজে চোখ জুড়াই। ডায়মন্ড, কার্ডিনাল ও পাপড়ি সহ বিভিন্ন জাতের আলু চাষ হচ্ছে। ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত চাষি। এরই মধ্যে ফলন সংগ্রহ শুরু হয়েছে। আলগা মাটি সরিয়ে জমি থেকে নতুন আলু তুলছেন কৃষাণী। এরপর সরু পথ মারিয়ে মাঠ থেকে ফলন যাচ্ছে ঘরে। আলু লাগানো হয়েছে মানে একটু আগুর করে, বুঝতে পারছেন, মানে তোলার উপযুক্ত হয়েছে। 2 মাস বয়স হয়ে গেছে, এগুলা ধান লাগাতে হবে এবং টাকা পয়সা দরকার সংসারে খরচা খানতে, এই জন্য কিছু আলু আগে উঠানো হয়, কিছু আলু পরে উঠানো হয়। আলু ভালো হয়েছে বা এবারে সুন্দর হয়েছে, রঙেও ভালো হয়েছে। বিঘা প্রতি 70-80 মণ এরকম আলু হয়েছে। নওগাঁর প্রান্তিক চাষি আবুল কালাম চলতি মৌসুমে তিনি 8 বিঘা জমিতে আলু চাষ করেছেন। জানান, কয়েক বছর ধরেই আবাদে স্বস্তি ফেরানো যাচ্ছে না। কখনো ফলনে মার খাচ্ছেন, কখনো দামে। এবারও দুশ্চিন্তায় পড়েছেন, বললেন অন্য চাষিরাও। আলু ভালো হয়েছে, কিন্তু আলুর দামে গত বছর কাছে এবছর দামে কম হচ্ছে আর কি। বিছুনের দাম বেশি, 4000 টাকা মন বিছুন, আর পানির দাম বেশি। আলুর বাজার কম, আলু টান দিছে না তো। আর আলু হয়েছে বেশি, প্রচুর সম্পূর্ণ মাঠে আলু হয়েছে, কোনো মাঠ ফাঁকা নেই। নওগাঁ, বগুড়া, জয়পুরহাট সহ উত্তরের কয়েক জেলায় প্রায় 30 লাখ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, কিন্তু উৎপাদনের বিপরীতে সেরকম সংরক্ষণ ব্যবস্থা বা আলু থেকে প্রক্রিয়াজাত খাবার তৈরির শিল্প গড়ে ওঠেনি এখনো। তাই রপ্তানি ভরসা, বলছেন এই কৃষিবিদ। সংরক্ষণের পাশাপাশি যদি আমাদের বাড়তি আলুটাকে বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি করা যায়, তাহলে কৃষক আসলে আলু থেকেই লাভবান হবে। বাজারে আগাম আলু উঠতেই দেখা দিয়েছে দরপতন। কৃষক পর্যায়ে প্রতি কেজি আলুর বর্তমান পাইকারি দর মাত্র 10 থেকে 15 টাকা। গত বছর ফলনে মার খেয়েছেন, তবুও এবছর ব্যাপক আলু চাষ করেছেন চাষিরা। ফলনও আসছে ভালো, কিন্তু বাজারে বিক্রি করতে গিয়ে বর্তমান দরের সাথে উৎপাদন খরচের হিসেব নিকেশ মিলছে না। ভরা মৌসুমে বড় ধরনের লোকসানের শঙ্কা তৈরি হয়েছে। তাই উৎপাদিত আলু রপ্তানির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সরস্বতী পূজার প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে জমে উঠেছে প্রতিমার হাট। শেষ মুহূর্তে দেব মূর্তি কিনতে ভিড় করছেন ভক্ত অনুরাগীরা। বৈদিক দেবী সরস্বতী। দেবীর 4 হাত সাজিয়ে তোলা হবে পুস্তক, জপমালা, জলের পাত্র আর বীণা দিয়ে। শ্বেত শুভ্র রাজহাঁসে চড়ে ভক্তদের কাছে আসছেন দেবী সরস্বতী। তিথি অনুযায়ী আগামী 2 দিন অনুষ্ঠিত হবে দেবী সরস্বতীর পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ মন্দিরে মন্দিরে চলছে পূজার আয়োজন। গোপালগঞ্জ শহরের খাটরা, সার্বজনীন, কালীবাড়ি সহ জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। পছন্দ মতো প্রতিমা কিনছেন ভক্তরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে দেশের আর্থসামাজিক অবস্থার দিকে লক্ষ্য রেখে পূজা আয়োজন করা যায়, সেদিকে আমাদের লক্ষ্য। আশা রাখি মা বিদ্যার আমাদের উপর সামনে দিনগুলো আমাদের জন্য ভালো হবে এবং আমাদের শিক্ষা জীবন অনেক সুন্দর হবে। বড় প্রতিমা অনেক আসছে এবং ছোট প্রতিমার সংখ্যা একটু কম আসছে। প্রতিমা বাজার দেখতেছি সব মন্দির সব জায়গায় মনে হচ্ছে প্রতিমা পূজা হবে মনে হচ্ছে। দাম রিজনেবলের মধ্যে,
রিজনেবলের মধ্যে মনে হচ্ছে এবং মনে করেন যে তবে চাহিদার তুলনায় প্রতিমা কম। হাটে আনা এক একটি প্রতিমা বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। এছাড়া পূজার অন্যান্য সামগ্রীও বিক্রি হচ্ছে হাটে। প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় মূর্তির দামও কিছুটা বেড়েছে বলে দাবি শিল্পীদের। এবছর প্রতিমা নিয়ে আসছি, এতে আমাদের খরচা একটু বেশি হচ্ছে, আর গত বছর যে দামে বিক্রি করছি তার থেকে আবার দামেও একটু আমরা বাড়াইয়ে কম বেশি করতেছি। আমি প্রতিমা আনছি 40-50টা, কাস্টমাররা দেখাশোনা করতেছে, কিন্তু যে প্রতিমার যে খরচ সবকিছুর যেভাবে খরচ সে অনুযায়ী তারা দাম বলতেছে না। 20টা প্রতিমা আনছে আর কি, 10টা বিক্রি হয়ে গেছে আর 8টা আছে আর কি। যে আমাকে যা খরচাপাতি তেমন কিছু আসছে না, ওই মোটামুটি চলতেছে আর কি বাজার অনুযায়ী। লাভ লস সেটা হলো পরের হিসাব, কিন্তু আমাদের এইটাই কর্ম, এই কর্ম করেই আমাদের সংসার চালাইতে হয় এবং সংসার এর উপরই চলে। সাজনি জিনিসের অনেক দাম, তারপর সেই অনুযায়ী প্রতিমার দাম কম। প্রতিমান আছে খরচের টাকা উঠবে না, লোকসান যাবে, লস যাবে। হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী। দেবীকে বিনা পানি নামেও ডাকে ভক্তরা। দেবীর পায়ে অঞ্জলি দেওয়ার অপেক্ষায় হিন্দু শিক্ষার্থীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় আজ মুক্তি পাচ্ছে আরও 3 ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ছাড়া পাওয়ার কথা 183 ফিলিস্তিনি বন্দির। এদের মধ্যে 18 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। যুদ্ধবিরতি কার্যকরের পর চতুর্থ ধাপে মুক্তি পেতে যাওয়া ইসরায়েলিদের তালিকা প্রকাশ করেছে হামাস। এদের মধ্যে রয়েছেন 53 বছর বয়সী ওফার কালদেরন, 34 বছর বয়সী ইয়ারদেন বিবাস এবং 65 বছর বয়সী মার্কিন ইসরায়েলি কেইথ সিয়েগেল। বিবাসের স্ত্রী এবং 2 বছর ও 5 বছর বয়সী 2 ছেলেও বন্দী হামাসের হাতে, তবে তাদের পরিণতি সম্পর্কে জানা যায়নি। টানা 15 মাস ইসরায়েলের বর্বরতম আগ্রাসনের পর গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। গত 3 ধাপে 15 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এ পর্যন্ত ছাড়া পাওয়া ফিলিস্তিনি কারাবন্দির সংখ্যা 400। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে আটক ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্যের বিচার শুরু হয়েছে। সংবেদনশীল সামরিক স্থাপনার তথ্যসহ গুরুত্বপূর্ণ নথির ছবি, ভিডিও তেহরানের কাছে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিস্ফোরক এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। বলা হচ্ছে অর্থের বিনিময়ে এ কাজ করেছে ওই 2 আইডিএফ সদস্য। 21 বছর বয়সী সাবেক 2 ইসরায়েলি সেনা সদস্য ইউরি ও জর্জি আইডিএফে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন তারা, তবে এখন কারাভোগ করতে হচ্ছে তাদের। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এই 2 আইডিএফ সদস্যকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুক্রবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। গুপ্তচর বৃত্তি ছাড়াও ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয় অর্থের বিনিময়ে তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন ওই 2 আইডিএফ সদস্য। বিভিন্ন সময়ে ইসরায়েলের সংবেদনশীল নানা সামরিক স্থাপনার ছবি ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছেন তারা। শুধু তাই নয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হয় তেহরানে। বলা হচ্ছে এসব গুপ্ত অ্যাসাইনমেন্টের বদলে হাজার হাজার ডলার পেয়েছেন ওই 2 আইডিএফ সদস্য। কয়েক বছর ধরে অর্থের বিনিময়ে সাধারণ ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে জোর তৎপরতা চালাচ্ছে ইরান। গেল ডিসেম্বরেও গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 ইসরায়েলিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গেল বছরের অক্টোবরে নেভাতিম ও রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ সামরিক স্থাপনার ছবি তোলার দায়ে 7 ইসরায়েলিকে গ্রেফতার করে তেল আবিব। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও বিমান দুর্ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান। বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পাইলট সহ 2 আরোহী ছিলেন বিমানে। স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োজাহাজটি। পতনের পরপরই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় পাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। লেয়ার জেট 55 বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ফিলাডেলফিয়া থেকে মিসৌরির উদ্দেশ্যে রওনা করে। 4 মাইলেরও কম দূরত্ব পাড়ি দেওয়ার পর বিধ্বস্ত হয় বিমানটি। চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনও। মেঘলা আবহাওয়া ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবারই ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সাথে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। পটোম্যাক নদীতে পড়ে 2টি উড়োজাহাজ। সেই দুর্ঘটনায় 67 আরোহীর মধ্যে 41 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরাও প্রাণে বাঁচেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র সহিংসতায় জর্জরিত কেনিয়ার নারীরা, শিশু থেকে শুরু করে বৃদ্ধা, রেহাই পাচ্ছে না কেউ। খুন থেকে ধর্ষণ থেকে শুরু করে শিকার হচ্ছে বর্বরতম নির্যাতনের। আইন শৃঙ্খলার বালাই না থাকায় এবার নিজেরাই আত্মরক্ষার কৌশল শিখছেন কেনিয়ার নারীরা। প্রশিক্ষণ দিতে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। চলছে খালি হাতে আত্মরক্ষার প্রশিক্ষণ, যাতে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের নারীরা। আফ্রিকার সবচেয়ে বেশি নারী সহিংস দেশগুলোর একটি কেনিয়া। গেল বছর আগস্ট থেকে অক্টোবর মাত্র 2 মাসে কেনিয়াতে নৃশংসভাবে প্রাণ হারিয়েছে কমপক্ষে 97 নারী। খুন ধর্ষণ তো নিত্যনৈমিত্তিক ঘটনা। কলহের জেরে আগুনে পুড়িয়ে দেহ খণ্ড বিখণ্ড করে আরও নানা রকম অবর্ণনীয় অত্যাচারে হত্যা করা হয় নারীদের। সাধারণ নারীদের পাশাপাশি বর্বরতা থেকে রক্ষা পায় না অলিম্পিকের দৌড়বিদের মতো প্রতিষ্ঠিত ও সফল নারীরাও। এই কারণেই দেয়া হচ্ছে নারীদের নানা রকম আত্মরক্ষার প্রশিক্ষণ। পুরুষদের বর্বর আক্রমণ ও নির্যাতনের শিকার এখানকার নারীরা। বিশেষ করে গ্রাম এলাকায় এই নৃশংসতার মাত্রা আরো বেশি। তবে নিজেদের আত্মরক্ষায় এখন নানা রকম কৌশল অবলম্বন করছেন নারীরা। তাই বর্তমানে এই সহিংসতা অনেকটাই কমে এসেছে। নারী ও শিশু হত্যার মতো এমন বিভৎস বর্বরতা ঠেকাতে এগিয়ে আসছে স্বয়ং নারীরাই। আমরা কাউকে জোর করছি না। নারীরা নিজের ইচ্ছাতেই স্বতঃস্ফূর্তভাবে আত্মরক্ষার কৌশল শিখতে এগিয়ে আসছে। এটি নিঃসন্দেহে একটি ভালো ঘটনা। মূলত এ সংগঠনের উদ্যোক্তা ছিলেন মার্কিন এক দম্পতি। দীর্ঘ 25 বছর আগে রাজধানী নাইরোবির একটি দরিদ্র ও অপরাধপূর্ণ এলাকা করোগোচোতে নিয়মিত বৃদ্ধা নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শুরু হয় এই সংগঠনের যাত্রা। নারীদের বাঁচাতে এগিয়ে আসছে কেনিয়ার বহু অলাভজনক সংস্থাও। শাইনিং হোপ ফর কমিউনিটিজ নামের এক সংস্থা গেল বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে উদ্ধার করেছে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার 307 নারীকে। করগোচর বৃদ্ধা নারীদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হতো, ধর্ষণ করার পর হত্যা করে ফেলে দেওয়া হতো নদীতে। ঈশ্বরের আশীর্বাদে এই বর্বরতা থেকে রক্ষা করতে এগিয়ে আসেন আমেরিকান দম্পতি জ্যাক ও তার স্ত্রী। আমাদের নির্মম অসহায়ত্ব দেখে আত্মরক্ষার নানা রকম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেয় আমাদের। কেনিয়ার তীব্র পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও যথাযথ আইনি সুরক্ষার অভাবেই প্রকট আকার ধারণ করেছে দেশটির নারীদের ওপর সহিংসতা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।